আসসালামু আলাইকুম। বায়োলজি সোলজার্সের আরো একটা ভিডিওতে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে কথা বলবো একাডেমিক ব্যাপারগুলো নিয়ে। এতদিন আমি তোমাদের অ্যাডমিশনের জন্য ভিডিও বানাচ্ছিলাম, বাট নিউজ নিয়ে আসলে ভিডিও বানাচ্ছিলাম। বাট মনে করলাম যে যেহেতু এখানে আমার এইচএসসিরও অনেক পোলাপাইন আছে, সো তাদের জন্য আসলে আমার প্লে লিস্ট করে ফেলা উচিত। সো আমি তোমাদের জন্য যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোর প্লে লিস্টগুলো সম্পন্ন করার চেষ্টা করতেছি। তো সেই মানে ধারাবাহিকতায় আমরা আজকে প্রথম ক্লাসটা করবো রুই মাছের উপরে, লেকচার নাম্বার 1। ঠিক আছে, আমি আস্তে আস্তে ছোট ছোট লেকচার করে তোমার প্লে লিস্ট করে একটা পুরো রুই মাছের একটা প্লে লিস্ট আমি করে দেবো তোমাদের জন্য। ঠিক আছে, এভাবে করে আসলে আস্তে আস্তে যতগুলো অধ্যায় আছে অধ্যায়গুলো আমি চেষ্টা করব যে কভার করে ফেলার। ঠিক আছে, তো আমরা আজকে কথা বলবো সর্বপ্রথমে রুই মাছ নিয়ে। তাহলে রুই মাছ নিয়ে তোমার সর্বপ্রথম জানতে হবে কি জাতীয় মাছ। এটা হচ্ছে তোমার কি জাতীয় বলতো? কার্প জাতীয়। কার্প জাতীয় মাছ। তাহলে বাংলাদেশে কার্প কয়টা মাছ পাওয়া যায়, কয় ধরনের মাছ পাওয়া যায়? এখানে 3 ধরনের মাছ পাওয়া যায়। সেটা হচ্ছে প্রথমত জানতে হবে রুই, তারপরে আছে হচ্ছে তোমার কাতলা, কাতলা এবং শেষে আছে কি বলতো মৃগেল। এই 3 ধরনের কার্প মাছ আমরা প্রধানত বাংলাদেশে দেখে থাকি, বা বাংলাদেশে এগুলো নেটিভ। নেটিভ বলতে এটা তোমার বাইরে থেকে নিয়ে আসা হয় না, এটা ছিল এই ধরনের কিছু। তাহলে এখানে কার্প জাতীয় মাছ আমরা কয়টা পাচ্ছি? 3টা। এখন আসো আমরা জেনে নিব এটার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। তাহলে এরা কোন ফাইলামের অন্তর্গত? এদের যদি তুমি ফাইলাম দেখো তাহলে এদের ফাইলামটা হবে হচ্ছে করডাটা, অর্থাৎ করডাটা পর্বের প্রাণীরা। তারপরে সাব ফাইলাম, তোমরা করডাটার শেষে একটা ফ্লো চার্ট পড়েছিলাম প্রথম অধ্যায়ের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ের শেষের দিকে একটা ছক ছিল বা একটা ফ্লো চার্ট ছিল ওখানে। তো এখানে দেখো ভার্টিব্রাটা, অর্থাৎ এদের মেরুদণ্ড আছে। এরা করডাটা পর্বের প্রাণী এবং এদের মেরুদণ্ড আছে। তারপরে দেখো এদের ক্লাস, এরা হচ্ছে ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপ্টেজি। তোমরা পড়েছিলা এখানে কয়েকটা ক্লাস আছে, সেটা হচ্ছে কন্ডিকথিস, অ্যাক্টিনোপ্টেজি আর একটা হচ্ছে সার্কোপ্টেজি। তো এরা সার্কোপ্টেজি অ্যাক্টিনোপ্টেজি যে ক্লাসটা আছে ক্লাসের অন্তর্গত। এরপরে দেখো অর্ডার, যতগুলো প্রাণী যখন শ্রেণীবিন্যাস করবা তখন মনে রাখবা অর্ডারের শেষে থাকবে হচ্ছে ফর্মেস। অর্ডারের শেষে থাকবে হচ্ছে ফর্মেস, সাইপ্রিনিফর্মেস। তারপরে ফ্যামিলি, ফ্যামিলির ক্ষেত্রে অর্ডারের শেষে থাকবে হচ্ছে ডিএই, ডাই। তাহলে ফ্যামিলি হবে কি বলতো? সাইপ্রিনি ডাই। তারপরে দেখো জেনাস, জেনাসে হবে হচ্ছে তোমার ল্যাবিও। জেনাসের নিচে, জেনাস যখন তুমি লিখবা বই ছাড়া অন্য জায়গায় লিখবা তখন জেনাসের নিচে একটা কি করা লাগে? আন্ডারলাইন করে দেওয়া লাগে। স্পেসিস এই ক্ষেত্রে দেখো ল্যাবিও, ল্যাবিওর শর্ট ফর্ম শুধু এল লিখেছি। তারপর রোহিতা, রোহিতা এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে স্পেসিস, স্পেসিস ল্যাবিও রোহিতা। বৈজ্ঞানিক নামটা তোমাদের অবশ্যই মনে রাখা লাগবে। ঠিক আছে, বৈজ্ঞানিক নামটা অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবা। এবার দেখো আমরা যদি রুই মাছ নিয়ে বিশেষ কিছু তথ্য জেনে নিই, সেটা হচ্ছে এদের দৈর্ঘ্যটা কত দূর হয় বা এরা কত বড় হয়। এরা প্রধানত তোমার 35 থেকে 45 সেন্টিমিটার পর্যন্ত হয়। এটা হচ্ছে তোমার নর্মালি হয়ে থাকে আর কি, মানে অ্যাজ ইউজুয়াল। যদি তুমি নর্মাল এদের গ্রোথটা দেখো তাহলে গ্রোথটা হবে তোমার কত? 35 থেকে 45 সেন্টিমিটারের মধ্যে এরকম হয়ে থাকে। তারপর আসে হচ্ছে এদের ওজন। ওজন নর্মালি হয় 700 থেকে 800 গ্রাম। এমনিতে যেগুলো আমরা চাষ করি পুকুরে বলো বা আদার্স কোথাও যেগুলো আমরা চাষ করি, রুই মাছ মূলত তোমার 700 থেকে 800 গ্রাম পর্যন্ত হইতে পারে। এখন যদি তুমি হালদা নদীতে দেখো, হালদা নদী অন্যতম প্রাকৃতিক একটা প্রজনন ক্ষেত্র। এখানে আসলে তোমার এটা মাছেদের জন্য অভয়াশ্রম বলা হয়। তো এখানে হালদায় তোমার যে মাছগুলো হয় ওই মাছগুলো হয় 2 থেকে 2.5 কেজি পর্যন্ত। 2 থেকে 2.5 কেজি, অনেক বড় বড় হয়। 2 থেকে 2.5 কেজি ওজনের অনেক বড় বড় হয়। এখানকার যখন পোনাগুলো নিয়ে আসবে, নিয়ে আসার পর যখন বিক্রি করবে, বিক্রি করার সময় এরা কিন্তু উচ্চ দামে বা চড়া দামে এগুলা বিক্রি করতে পারে। ঠিক আছে, এবার আসলে এদের খাদ্য সম্পর্কে জানতে হবে। এখানে আমি একটা মজা করে একটা ছন্দ লিখে রেখেছি। এরা পাফ রাইস, মানে হচ্ছে মনে রাখবা যে রুই মাছ মুড়ি খায়। তাহলে রুই মাছ কি খায়? মুড়ি খায়। ঠিক আছে, এটা জাস্ট আমি একটা ছন্দ বা তোমাদের শর্টকাট দেওয়ার জন্য এখানে রেখে দিয়েছি। সেটা হচ্ছে এরা যখন আঙ্গুলিপনা থাকে, অর্থাৎ এত বড় আঙ্গুলিপনা তোমার আঙ্গুলের সমান যখন থাকবে, আঙ্গুলের সমান থাকতে এরা খায় প্রধানত হচ্ছে প্লাঙ্কটন, প্রাণী প্লাঙ্কটন। এই যে দেখো প, এই যে দেখো প। ফতে, ফতে মনে রাখবা হচ্ছে ফাইটোফ্লাজেলেট, ফাইটোফ্লাজেলেট, ফাইটোফ্লাজেলেট। ড, ডতে মনে রাখবা হচ্ছে ডেসমিড, ডেসমিড। রাইস, শৈবাল রেণু। এই যে শৈবাল রেণু,
শৈবাল রেণু। তাহলে মনে রাখবা মাছ কি খায়, মাছ মুড়ি খায়, মাছের ইংলিশ ফিশ, মুড়ির ইংলিশ পাপ রাইস। সুন্দর হয়েছে না? এখন দেখো পাপ, পা দিয়ে মনে রাখবা হচ্ছে প্রাণী প্লাঙ্কটন, ফ দিয়ে মনে রাখবা ফাইটোফ্লাজেলেট, ড দিয়ে মনে রাখবা ডেসমিড, রাইসের দন্ত স দিয়ে বা রেণু, এই যে দেখো র দিয়ে মনে রাখবা হচ্ছে কি বলতো শৈবাল রেণু। আর এদের যদি তোমার সুইটেবল টেম্পারেচার, অর্থাৎ এরা কোন টেম্পারেচারে সবচাইতে ভালো থাকে, হ্যাঁ, এর যদি নিচে থাকে তাহলে এরা বাঁচতে পারে না। হ্যাঁ, এদের হচ্ছে কোন টেম্পারেচার পর্যন্ত সহ্য করতে পারে, এটা হচ্ছে টেম্পারেচার, সরি, এটা হচ্ছে মানে টলারেটেবল যে একটা টেম্পারেচার, মানে যেটা সহ্য করতে পারে সেটা হচ্ছে 14°C। মানে এর নিচে যদি চলে আসে তাহলে রুই মাছ বাঁচবে না। ঠিক আছে? তো এই ছিল তোমার রুই মাছের বেসিক যে তথ্যগুলো আছে, বেসিক তথ্য। এর পরবর্তীতে রুই মাছের বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।